কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গল। রাত 11টার পদাতিক ধরে সকালবেলা পৌঁছে গেলাম 9টার মধ্যে এনজিপি থেকে আমরা আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, গাড়ি এসেছিল এনজিপি স্টেশনে। সেখান থেকে আমরা সোজা চলে গেলাম পেলিং। হ্যাঁ, আমাদের এবার গন্তব্যস্থল ছিল পেলিং এবং রাবাংলা। সেই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম। অনেকেই হয়তো পেলিং রাবাংলা ঘুরেছো, বাট আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি, বারবার নর্থ বেঙ্গলটাই আমার সামনে আসে, কারণ আমি পাহাড় খুব ভালোবাসি। তো এবার পেলিং আর রাবাংলা ঘুরতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, যা যা দেখলাম, সেটা নিয়ে তোমাদের কাছে এসেছি। তো যেটা বললাম, সকাল 9:15 নাগাদ আমি পৌঁছালাম আমরা এনজিপি স্টেশনে। আমি, আমার কর্তামশাই, তারপরে আমার ভিডিওতে দেখেছিলেন নিশ্চয়ই ছোট্ট হিয়া, অনেক ব্লগে সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো ছোট্ট হিয়া আমার ননদের মেয়ে। তো হিয়া গেছিল ননদের বর, মানে আমরা টোটাল 5 জন গেছিলাম এই ট্যুরটাতে। সবাই মিলে হই হই করতে করতে এনজিপি স্টেশনে পৌঁছালাম সকাল 9:15-তে। সেখানে আগে থেকে আমাদের গাড়ি বুক করাই ছিল। আমি আমার ডেসক্রিপশানে যেই গাড়িটি আমরা বুক করেছিলাম তার ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো। খুব হেল্পফুল এবং পুরো ট্যুরে আমাদের সঙ্গে, এনজিপি টু এনজিপি থেকে পুরো ট্যুরে ঘুরিয়ে আবার এনজিপিতেই ফিরিয়ে দিয়ে গেছিলো। আমরা 4 নাইট স্টে করেছিলাম, 5 দিন 4 রাত। এবং তাদের যে ড্রাইভার দাদার নাম্বার এবং গাড়ির নাম্বার, কোথায় কোথায় হোটেলে ছিলাম, সবই তোমাদের শেয়ার করব। এনজিপি থেকে গাড়ি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিস্তা নদীর দেখা পেলাম। যথারীতি তিস্তা নদীর পাশ দিয়ে যেতে যেতে আমরা সুদৃশ্য পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমাদের পেলিংয়ে যে হোমস্টে ছিল ব্লু হেভেন, সেখানে পৌঁছে গেলাম। তবে এবারে রাস্তা একটু খারাপ পেয়েছি অনেক জায়গায়, যেহেতু কোভিডের পরেই প্রথম আমরা নর্থ বেঙ্গলে গেলাম এবং ধস নেমেছিল কোভিডের পরেই। তো শুনলাম রাস্তা অনেক জায়গায় সারানো হচ্ছে, তো কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ পেয়েছিলাম। যাই হোক, রাস্তা খারাপ হোক আর যাই হোক, পাহাড় বলে কথা, পাহাড়ে আসলেই মন ভালো হয়ে যায়। প্রায় 3 বছর পরে আমি পাহাড়ে গেলাম। তো প্রায় এনজিপি থেকে পেলিং যেতে সময় লেগেছিল মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। মাঝখানে একটা হোটেলে আমরা খেয়ে নিয়েছিলাম, লাঞ্চ করে নিয়েছিলাম। এবং লাঞ্চ করার পরে কিছুক্ষণ পরে আবার চা বিরতি দেওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর পাহাড়ের উপরে একটা চায়ের দোকান, সেখানে ছবি তুললাম। এবং ক্লান্ত শরীরেও মনে কিন্তু অত্যাধিক এক্সাইটমেন্ট ছিল যে কখন পৌঁছাবো পেলিংয়ে। এখান থেকে গরম নিয়ে গেলেও পেলিংয়ে যেতে যেতে বেশ ঠান্ডা লাগছিল। পেলিংয়ে যখন আমরা পৌঁছালাম প্রায় বিকাল হয়ে গেছে। ব্লু হেভেন আমাদের যে হোমস্টেটা ছিল সেটা খুবই সুন্দর, তার মনোরম পরিবেশ। এবং আমাদের হোমস্টের ব্যালকনি থেকে সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছিলাম। যেদিন পৌঁছেছিলাম সেদিন তো সন্ধ্যা হয়েছিল, সেদিন আমরা দেখতে পাইনি। পরের দিন খুব সকালে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটু দেখা পেয়েছিলাম। এটা হলো ব্লু হেভেন যে হোমস্টেটা, তার পাশটা সামনেটা খুব সুন্দর পরিবেশ, এবং এখানেই ব্যালকনিতে বসে কাটিয়ে দেওয়া যায়। খুবই সুন্দর পরিবেশ। ঘরগুলোও ছিল খুব ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাতে বোনফায়ারেরও ওরা ব্যবস্থা করে দিয়েছিল। হিন্দু মুসলমান ও গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার শাড়ি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বোনফায়ার উপভোগ করে তারপরে আমরা কাবাবও খেয়েছিলাম। সেটা খেয়ে ডিনার করে আমরা রাত্রিবেলায় কিছুক্ষণ বারান্দায় কাটালাম রাতের পাহাড় দেখার জন্য। যারা দেখেছো, যারা গেছো, তারা নিশ্চয়ই জানো রাতের পাহাড় দেখতে অত্যধিক মনোরম লাগে। মনে হয় যেন হিরে ছড়িয়ে দিয়েছে কেউ, এত সুন্দর লাগে। সেটা উপভোগ করে আমরা তারপরে শুয়ে পড়লাম। পরের দিন খুব সকাল সকাল উঠলাম, উঠে রেডি হয়ে আমরা 9টার মধ্যে বেরিয়ে গেলাম। তবে যতটা তাড়াতাড়ি বেরোনো যায় ততটাই ভালো। আমাদের
9টাটাও একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা সমস্ত ভিউ পয়েন্ট মোটামুটি 6টা থেকে 7টা ভিউ পয়েন্ট দেখার কথা ছিল, বাট আমরা ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। বেরোনোর আগে কিছু ফটোশ্যুট করলাম। প্রথমে আমরা গেলাম রিম্বি ওয়াটারফল। এটা খুবই সরু একটা মানে রাস্তার ধারে একটা ওয়াটারফল। বর্ষার সময় এটা স্রোত অনেক বেড়ে যায়। তো এই ওয়াটারফলটা দেখে তারপরে আমরা গেলাম রিম্বি রিভার এবং অরেঞ্জ গার্ডেন দেখতে। একটা কথা এখানে বলে রাখি, রিম্বি রিভার এবং অরেঞ্জ গার্ডেনে আমরা গেছিলাম। সেই অরেঞ্জ গার্ডেনে কিন্তু এই সময় অরেঞ্জ খুব একটা ভালো ছিল না, মানে খুব অল্প কয়েকটা অরেঞ্জে দেখা মিলেছিল। বাট রিম্বি রিভারের পাশে বসে মন ভরে গেছে। এত সুন্দর পরিবেশ এবং এত অপূর্ব মনোরম চারিদিকে রোদের দৃশ্য, মানে মনে হবে বসেই থাকি, উঠতে ইচ্ছা করবে না, এত সুন্দর। কাচের মতো স্বচ্ছ জল। আমরা কিছুক্ষণ ওখানে বসে থাকলাম এবং ওখানে অর্গানিক ওয়াইনও পাওয়া যাচ্ছিল, 100 টাকা করে বটল এবং খুব বিভিন্ন ফ্লেভারের। কিছু কিছু অরেঞ্জ এখনও রয়েছে গাছে। পরিবেশটা এবং ওখানে যে গার্ডেনটা খুবই সুন্দর। রিম্বি রিভারে আমরা কিছু ছবিও তুলেছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলেও আমরা ছবি তুললাম সবাই মিলে এবং সেখানে ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরেও আমরা খুব সুন্দর ছবি তুললাম। এই ওয়াটারফল মানে অপূর্ব, এই ওয়াটারফলটাও খুবই সুন্দর লেগেছিল। মানে এখানকার জলপ্রপাতের স্রোত অনেক বেশি এবং বর্ষাকালে অবশ্যই আরও বেশি। এখানেও কিছুক্ষণ সময় কাটালাম। এখানে সময় কাটাতে খুব ভালো লাগলো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখার পরে ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে গেছিলাম একটা অদ্ভুত সুন্দর শান্তিময় জায়গায়, যেটা পেলিংয়ের মাস্ট ভিজিট প্লেস মধ্যে পড়ে আর কি, পেলিংয়ের মাস্ট ভিজিট প্লেসের মধ্যে। সেটা হচ্ছে খেচিপেরি লেক বা উইশিং লেক। আমি ভাষায় বলে বোঝাতে পারবো না এখানে গিয়ে আমার এত ভালো লেগেছে। এত সুন্দর মনোরম পরিবেশ, এত শান্তি, সম্ভবত পাহাড়েই পাওয়া যায়। অদ্ভুত অদ্ভুত সুন্দর। এখানে এদের উইশিং ফ্ল্যাগ লাগানো রয়েছে। অদ্ভুত সুন্দর পরিবেশ। এখানে লেকের আকৃতিটা উপর থেকে দেখলে মনে হবে বুদ্ধের পায়ের ছাপের মতো। এটা খুব পবিত্র লেক বলা হয়। এখানে আমরা অনেক সময় কাটালাম। এই লেকে নাকি একটা গাছের পাতাও পড়ে থাকতে দেখা যায় না, কাচের মতো টলটলে জল। এখানে কিছুক্ষণ কাটিয়ে এবং এখানে নাকি যা উইশ করা যায় বলা যায় সেটা কি পূর্ণ হয়। কাটিয়ে আমরা ফিরে এলাম। ফেরার সময় দেখলাম রাস্তা অনেকটাই খারাপ। যাই হোক, পাথরের রাস্তা হয়ে গেছে এখন। ফিরে আমরা আমাদের হোমস্টেতে চলে এলাম। পরের দিন খুব সকাল সকাল আমরা হোমস্টে ছেড়ে দিলাম। আমরা আজকে যাব রাবাংলা, বাট আগের দিন আমাদের মানে যেটা মেন আর একটা ভিজিট স্পট পেলিংয়ে, সেটা হচ্ছে গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক। সেটা দেখে তারপরে আমরা এশিয়ার দ্বিতীয় ব্রিজ যেটা সেন্সর ব্রিজ দেখে তারপর রাবাংলা যাব আর কি। তো আমরা প্রথমে চলে এলাম গ্লাস ব্রিজ যেটা, সেখানে বা স্কাই ওয়াক। এখানে সংলগ্ন যে বুদ্ধ মূর্তিটা রয়েছে সেখানে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয়, প্রায় 200-250 সিঁড়ি হবেই। এবং সেখানে সামনে যে উইশিং যে গোল গোল যেগুলো থাকে ওদের ঘোরানো হয়, সেগুলো আমরা মানে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াকে সময় কাটানোর সাথে সাথে এই যে বুদ্ধা মূর্তির যে এতগুলো সিঁড়ি পার হয়ে যাওয়া এবং তার আশেপাশে যে পরিবেশ, সেটাও অত্যাধিক সুন্দর। তবে যারা বয়স্ক আছে বা যাদের হাঁটুর সমস্যা আছে তারা হয়তো এত সিঁড়ি উঠতে পারবে না, বাট যদি উঠতে পারো দারুণ লাগবে। ওপরে ওঠার পরে এখানে এরকম যেটা উইশিং ওদের প্রেয়ার যেটা থাকে ঘোরানোর, সেটা আমরা ঘোরালাম এবং এটা ক্লকওয়াইজ ঘোরাতে হয়। একদম উপরে আমরা পৌঁছে গেছিলাম যেখানে বুদ্ধদেবের স্ট্যাচুটা রয়েছে। বাট সেখানে উপরে গিয়ে আমরা বাইরে থেকে ছবি তুলেছিলাম, কিন্তু ভেতরে যেটা বুদ্ধদেবের জীবন কাহিনী বর্ণিত আছে সেটার ভেতরে
অপূর্ব সুন্দর, সেখানে ছবি মানে চিত্রিত আছে, তোলা যাবে না, সেখানে ছবি তুলতে পারিনি। আর গ্লাস ব্রিজ, যেটা হচ্ছে মাস্ট ভিজিট, খুব ভালো লাগবে। তবে গ্লাস ব্রিজের প্রথম এক্সাইটমেন্ট যতটা ছিল, এখন এক্সাইটমেন্ট অতটা নেই, বাট এখান থেকে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। মেঘলা ওয়েদার ছিল বলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বাট পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা নিশ্চয়ই দেখা যায়। তারপরে আমরা গেলাম সেন্সর ব্রিজে। সেন্সর ব্রিজ থেকে একটা কথা বলে রাখি, সেন্সর ব্রিজে প্রচণ্ড হাওয়া, মানে এটা এশিয়ার তৃতীয় বৃহত্তম ব্রিজ, এবং এখানে দাঁড়ানো যায় না, এত হাওয়া। একটা গাড়ি গেলে কিন্তু ব্রিজটা কাঁপতে থাকে, তো অদ্ভুত অনুভূতি। সেন্সর ব্রিজেও আমরা কিছুক্ষণ ফটো তুললাম, তুলে তারপরে ওখান থেকে আমরা ফিরে এলাম আমাদের রাবাংলাতে যে হোটেল বুক করা ছিল 9 সেন্সেস, সেখানে। আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর যখন আমরা ফিরছিলাম তখন বৃষ্টি পড়ছিল, এবং রাস্তাও যথেষ্ট খারাপ পেয়েছে, যেটা বললাম আগে। কিন্তু তবুও পাহাড়ই হয়, রাস্তা খারাপ থাকলেও পাহাড় ভালো লাগে। আমরা হোটেলে পৌঁছতে সন্ধ্যে 7টা হয়ে গেল। 9 সেন্সেস হোটেলটা খুবই সুন্দর, এবং এদের হসপিটালিটিও খুব সুন্দর। ডাইনিং হলটাও অনেক বড়, এদের বুফে মানে ঘরে এদের রুমগুলো অসম্ভব সুন্দর। এদের ক্যাটালগ দেওয়া থাকে, ডিনার লাঞ্চ তোমরা সার্ভ মানে রুমেও করতে পারে বা ডাইনিং রুমে আগে থেকে অর্ডার দিয়ে দিতে পারো। যাই হোক, সেখান থেকে আমরা পরের দিন সকালে বেরিয়ে গেলাম টেমিটি গার্ডেন দেখতে। টেমিটি গার্ডেন রাবাংলার একটা মাস্ট ভিজিট প্লেস। এখান থেকে আমি চায়ের পাতাও কিনে নিয়ে এসেছি। টেমিটি গার্ডেনে অনেকক্ষণ আমরা সময় কাটালাম। টেমিটি গার্ডেন একটা অসম্ভব সুন্দর জায়গা, চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। টেমিটি গার্ডেন থেকে আমরা গেছিলাম 4 ধামে। 4 ধামের মধ্যে পড়ে কেদার ধাম, রামেশ্বরম ধাম, জগন্নাথ ধাম এবং দ্বারকা ধাম। এছাড়াও এটা হচ্ছে এই যে আমাদের ভারতে 4টি ধাম আছে তার রেপ্লিকা, এবং এছাড়াও 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার রেপ্লিকা। এখানকারও পরিবেশ অত্যধিক সুন্দর। 4 ধামে যখন তোমরা প্রবেশ করবে, একটা থেকে আরেকটা ধামে যাওয়ার বা রাস্তা এরকম লেখা আছে, খুব সুন্দরভাবে ঘুরে নেওয়া যায় 4 ধাম। তবে 4 ধামে ঘোরার জন্য বয়স্ক মানুষদের হয়তো একটু অসুবিধা হতে পারে, অনেক সিঁড়ি রয়েছে, বাট অত্যধিক মনোরম পরিবেশ 4 ধামে, মন ভরে গেল। ভারতের 4টি ধামে রেপ্লিকা করা আছে। 4 ধাম থেকে আমরা যখন ফিরে এলাম বুদ্ধা পার্ক দেখতে, তখন প্রায় 5টা বাজে, সন্ধ্যা হয়ে এসেছে। বুদ্ধা পার্কটার মাঝখানে বুদ্ধদেবের বিরাট বড় একটা স্ট্যাচু, এবং সাহিত্য, যখন আমরা বুদ্ধা পার্কে গেট দিয়ে ঢুকলাম, সাহিত্য একটি স্ট্যাচু ছিল, এবং সাহিত্য স্ট্যাচুর থেকে ঢুকে মানে পুরো বুদ্ধা পার্কটা মাঝখানে অবস্থিত বুদ্ধদেবের একটি বিশাল বড় মূর্তি। এই বুদ্ধা পার্কটা হেঁটে ঘুরতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। যাদের হাঁটুতে ব্যথা বা বয়স্ক মানুষ তাদের অসুবিধা হতে পারে, সেই জন্য এখানে ভেতরে গাড়ির ব্যবস্থা আছে, অনেকটা আমাদের এখানে টোটোর মতো, 5 জন নিয়ে যায়, 300 টাকা লাগে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো এবং আমাদের সঙ্গে ছোটো বাচ্চাও ছিল, তাই আমরা গাড়িই নিয়েছিলাম। একদম বুদ্ধা মূর্তি অবধি নিয়ে গেছিলো, এবং যেখানে বুদ্ধা মূর্তিটা বিকাল হয়ে এসেছিলো, আশেপাশে কারুকার্য অত্যাধিক সুন্দর, মুখে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর কারুকার্য। এবং বুদ্ধা পার্কের সামনে একটা জভিনিয়ার শপ বা গিফটের দোকান ছিল, অসম্ভব সুন্দর এখানে কালেকশন। এখান থেকে কিছু আমরা কিনলাম, এবং যখন ফিরলাম তখন কিছুটা এরকম ছিল রাতের দৃশ্য বুদ্ধা পার্কের, দারুণ মনোরম দৃশ্য। এবং সন্ধ্যাবেলা বুদ্ধা পার্কে আলো জ্বলে উঠলে এত সুন্দর দেখতে লাগে। অনেক উঁচু থেকে, পাহাড় থেকে অনেক দূর থেকে বুদ্ধদেবের মূর্তি দেখা যায়। আমরা হোটেলে গিয়ে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা যেদিন ফিরলাম সেখানে তিস্তা বাজার দিয়ে আগের দিন আমরা গিয়েছিলাম এনজিপি দিয়ে, সেখানে রাস্তা বন্ধ ছিল, বৃষ্টি হয়েছিল বলে আগের দিন খুবই, তো সেই জন্য আমরা দার্জিলিং ঘুরে এসেছি। সেই সুবাদে কিছু মনোরম দৃশ্য আমরা পেতে এসেছি। দার্জিলিংয়ের টি গার্ডেন দেখতে এসেছি, কিন্তু মন খারাপ হয়ে গেল এই আর কি। মানে এবার ফিরতে হবে কলকাতায়। দার্জিলিং ফিরতে মানে আমাদের এনজিপি ফিরতে দার্জিলিং হয়ে সময় লেগেছিল প্রায় 8-8.5 ঘন্টা, 9 ঘন্টা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি করো। আমরা দুপুর 3টের সময় বন্দে ভারত এক্সপ্রেস ধরেছিলাম। বন্দে ভারত এক্সপ্রেসের আমার এই প্রথম জার্নি, তার কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। বন্দে ভারত এক্সপ্রেস একটা ভোর 5টা বা 5:30 এখান থেকে ছাড়ে, 1:30 বা 2টো নাগাদ এনজেপিতে পৌঁছে, সেটাই 3টে থেকে আবার রওনা হয়, রাত 11টায় আমাদের হাওড়া স্টেশনে পৌঁছায়। বন্দে ভারত ট্রেনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচেয়ে ভালো লাগলো ট্রেনের বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, প্রত্যেকটা স্টেশনে আসার আগে একটা বড় স্ক্রিন রয়েছে, সেখানে স্টেশন বলে দেওয়া হচ্ছে এবং ট্রেনের কিভাবে ওয়াশরুম ইউজ করা হয়, বায়ো টয়লেট, এটা একটি অভিনব প্রচেষ্টা সরকারের, খুবই ভালো লাগলো। এবং কিভাবে ইউজ করবে, কিভাবে কোথায় ডাস্টবিন আছে, প্লাগ ইন কোথায় করবে, সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া রয়েছে। চার্জ কোথায় দেবে ফোনে। আচ্ছা, স্ন্যাক্স দিয়েছিল এবং ডিনার, যেহেতু আমরা 3টে ট্রেনটা ধরেছিলাম, তো বিকালে একটা স্ন্যাক্স, চা এবং একটি কচুরির মতো, তারপরে একটা চিপ বাদাম টাইপের এবং ঝালমুড়ি, এই সমস্ত কিছু ছিল। চা নিজে বানিয়ে নিতে হবে, আর টিস্যু দিয়েছিল। আর ডিনারে ছিল আমাদের চিকেন কারি, রাইস, রুটি, দই আর একটা সবজি। খুবই ভালো ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের সার্ভিং হসপিটালিটি খুবই ভালো বলতে ভারতের, আমার তো খুবই ভালো লেগেছে। কমফোর্টেবল জার্নি, যদিও চেয়ার কার, তবে কোনো অসুবিধা হয় না। তারপরে আবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে সবারই মন খারাপ, আবার অফিস জয়েন করতে হবে। যাই হোক, মন তো খারাপ হবেই। তো যেটা বললাম, বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও ভালো ছিল এবং আমার পুরো ঘোরার এক্সপিরিয়েন্সও তোমাদের সামনে তুলে ধরলাম। পরের ভিডিওতে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।